লুৎফুজ্জামান বাবর। তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যেই ভারতের কথায় শেখ হাসিনা সরকার সবসময় উঠবোস করত, অতীতে সেই ভারতেরই ঘুম হারাম করে দিয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। তার কারণে ভারতের 7 অঙ্গরাজ্য তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে সময় তিনি ছিলেন ভারতের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম। তখন ভারত বাংলাদেশের কোনো বিষয়ে দুঃসাহস দেখাতে পারত না। এমনকি তার দায়িত্বকালে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কোনো আধিপত্য ছিল না। সে সময় বিএসএফ একটা গুলি করলে পাল্টা দুটো গুলি ছুড়ত বিজেপি। বিএসএফ তখন সীমান্তে দাপট দেখানোর সাহস পেত না, যার কারণে সীমান্তে বাংলাদেশ নাগরিকের নিরাপত্তা ছিল। 2004 সালে ভারতের 7 সিস্টার্স নামে খ্যাত ভারতের 7 অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ গড়ে তোলে। ধারণা করা হয় ভারতের এই অস্থিতিশীলতা তৈরি করাতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভূমিকা ছিল। 7 সিস্টার্স যখন তাদের নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে ভারত থেকে আলাদা হতে চাচ্ছিল, তখন বাবর সেই বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহের বন্দোবস্ত করেন। এরপর চীন থেকে আমদানি করা বিপুল পরিমাণ অস্ত্র ভারতে প্রবেশের পূর্বেই তা আটক করা হয়। সেসব অস্ত্র গোলাবারুদ যদি বিদ্রোহীদের হাতে পৌঁছাতো, তাহলে বলাই যায় তখন 7 সিস্টার স্টেপ সিস্টারে পরিণত হতো, আর সেই শাসনভার স্বাভাবিকভাবে বাংলাদেশের হাতে চলে আসতো। অনেকেই বলে থাকে চীন পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, বাবর একাই সেটা করে দেখিয়েছিলেন। কিন্তু কিভাবে পেলেন তিনি এত ক্ষমতা? লুৎফুজ্জামান বাবর 1958 সালে 10 অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 91 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতর অনেকেই ধারণা করছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় বিএনপি নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। ক্ষমতায় আসার পর তৎকালীন সময়ে বাবর দুর্নীতি ও অনিয়ম দূর করার জন্য র্যাব গঠনে ভূমিকা পালন করেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 2006 সালের ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান। এখানে 363 বক্স অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল এমটিটি, এসএমজি, টমিগান 790টি, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,43,520টি গুলি। তখন এগুলোর আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। 2004 সালের 1 এপ্রিল রাতে বিশাল অস্ত্রের সেই চালান আটক হবার পর তা দেখতে পরের দিন চট্টগ্রাম দামাপাড়া পুলিশ লাইন্স মাঠে যান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় এরকম একটি ছবি তোলা হয়, এটি গণমাধ্যমে বহুবার ছাপা হয়েছে। এই ছবি তোলার কিছুক্ষণ পরেই আয়োজিত সংবাদ সম্মেলনে লুৎফুজ্জামান বাবর মন্তব্য করেন, এই অস্ত্র আনার সঙ্গে বিরোধী দল আওয়ামী লীগের যোগসূত্র থাকতে পারে। এখন আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ নয়, বরং তিনি নিজেই এর সঙ্গে জড়িত। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইতো সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, ভারতের আর বুঝতে বাকি থাকে না সেসব অস্ত্র আনার পেছনে বিএনপিই জড়িত, যার ফলে সে ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 2018 সালের 1 অক্টোবর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায়
3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একসময়ের প্রবল প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর অনেকে ধারণা করছেন বাবর কারাগার থেকে বের হতে পারে। ইতিমধ্যে অনেকেই তার মুক্তির জন্য আন্দোলন করছে। আপনি আবার তাকে আগের আসনে দেখতে চান কিনা তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।